কখন আসলো? আচ্ছা আচ্ছা এই আমাদের পাওয়ার দিক সামনে গেলে ভাই সামনে যান না সামনে যান আরে বারোটায় আর ক্যামেরা এই ক্যামেরা ভাই এই ভাই এই যে ভাই এই ক্যামেরা গোয়ায় বসছেন মাথা লাগে এদিকে আসো এদিকে ভাই এদিকে ভাঙা আপনারা কই কি করবেন? আমি একা মানুষ একটু সাইডে একা থাকতেন? ভিতরে তাদের নিয়ে সব চলে গেছেন 40টা হাতি 40 টাকা একবার আসছে সামনে যাওয়া যাবে না তুমি আরেকটা এই দিকে বন্ধ আপনি ওখানে কারেন্ট আছে না কারেন্ট মানে আরেক রাস্তা গেছে এইটা লেগে যাচ্ছে একটা সোলার আছে তাও একদিন দিলে 2 দিন পরে দিলে সেদিন তো আবার যে আরেকজনকে মারলো বোঝে না মেরে ফেললো তারপর আজকে আবার কত কালকে আবার আরেকজন আমাদের সুপারি বাগান এই নারকেল বাগান কারণ তাই ধান মুগ এগুলো সব বস্তা এদিক দিয়ে আসছে মানে আশা করে সকাল 7টার সময় এটাও তো ওইটার মধ্যে গেছিল যাওয়ার পরে বরাবর এই করে আদলা মারাতে পরে ফিরছে বরাবর এরকম আদলা মারায় পরে ওই যে ওই নতুন গড্ডা নাম নিচে যারা ওই করছে পার্সেন্ট দিচ্ছে না একবারে দীর্ঘ সময় 12:30 থেকে 7টার সময় জায়গা থেকে গেছে আমার বাড়ি এই যে কারণ গাছগুলো এই যে খালায় আমাদের জঙ্গল ওই নিচে আরো বাংছে কারণ নিচে আরো বাংছে ওই যে পাশে যা কোমর দিকে মারবো তার 10 টাকা করে মহল্লে 3 মারলে ওদিকে যাও ভিতরে যাও সবাই ঢুকবেন না ভাই ভাই ওদিকে যাও বাদিকে কষ্ট করে ফেলছো না হ্যাঁ 150 টাকা আছে আমরা একটা সুপার সেট এই জন্য শেষ করে তাদের তালিকা করে নিয়ে গেছে
তাদের তালিকা করছে উপজেলা ওদিক দিয়ে আজকে অভিজ্ঞতা ফিরিয়ে ওই যে গাছগুলা যখন ছোলায় তখন আমার কুকুরে খুঁজ পাইছে পাওয়ার পরে আমি লাইট লিয়ে আছি কুকুরের লাইট দিয়ে যাই জায়গার মধ্যে একবারে পরে এই যে আমরা এখন যেদিকে আসছিলাম ওইদিকে যাবো চলো এদিকে কেন আসছি তোমরা? এই জায়গা দুইটা কাল ভরে দেখলাম দুইটা নারকেল গাছ তুমি থাকবা সবার সামনে ওদিকে চলেন সবাই ভালো আছেন চলুন। এই এদিকে আসো এই এই তোমরা স্থানীয়দের বসে দাও স্থানীয়দের বসে দাও আরো দুই জায়গায় যেতে হবে। আর অন্যরা পিছিয়ে দাঁড়ায় যাবো মুরব্বীরা এই স্থানীয় যারা আছেন বসেন স্থানীয় আপনি বসেন আরে বল আসেন বসেন আপনারা আপনারা বসেন এই মুরব্বীরা ভাই আমার লোক দিয়ে আছে বাবা কারণ বয় দাও খবরে বয় দাও মারা গেছে হানিফ ভাই কই হানিফ ভাই এখানে আসেন একজন বলে আমাকে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হাতি ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আব্দুল মালেক মন্ডল এর ক্ষতিগ্রস্ত এলাকা বাড়িঘর পরিদর্শন করতে যারা আমাদের আমন্ত্রিত অতিথি সবাইকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের গ্রামের নাম হলো করৈতলি। আমাদের আব্দুল মালেক মন্ডলের বাড়ি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা পরিদর্শন করার জন্য আমাদের ভাই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলুয়াঘাট ধুবা রমাটি ও মানুষের নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেব, সে ছিল ইন্ডিয়াতে, বাংলাদেশে আসার পরেই তাকে নিউজ দেওয়ার পরে সাথে সাথে চলে আসছে হালুয়াঘাটে আসার পরে নেতাকে আমরা যখন বললাম যে আমাদের সাথে এই আব্দুল মালেক মন্ডল আমাদের সাথে থাকে, রাজনীতি করে, আমাদের সাথে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, আমি তখন ভাইকে বললাম যে ভাই তার বাড়ি ঘরে কিছুই রাখে নাই, ভাই সাথে সাথে সারা দিয়ে চলে আসছে আপনাদের মাঝে। তা আমি রিকোয়েস্ট করব আমাদের অনেক নেতা কর্মী এনে জেলার ময়মনসিংহ জেলা সদস্যের অনেক নেতা কর্মী উপস্থিত, আরো অনুবঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত,
ডাইরেক্ট ভাই বলছে, ভাই প্রথমেই ভাইকে তার বক্তব্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। করৈতলী এলাকার আমার মুরব্বিয়ানগণ, ভাইয়েরা, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসি নাই, যে কারণে রাজনৈতিক বক্তব্য, বিবৃতি, বক্তৃতা নাইবা দিলাম। আজকে আমরা এখানে এসেছি একটি মানবিক কাজে। আমি শুনেছি যে গত 3 দিন আগে এখানে ভারতীয় বন্য হাতির পাল আক্রমণ করে এই করৈতলী গ্রামের বিভিন্ন বাড়িঘর লণ্ডভণ্ড করে দিয়েছিল এবং সেখানে এখান থেকে এই বাড়ি, যেরকম আমাদের মন্ডল সাহেবের বাড়ি, পুরো আমরা পরিদর্শন করলাম, কিছুই নাই, তার বাড়িঘর সব লণ্ডভণ্ড করে দিয়েছে। এখানে গোলাপ মিয়া, তার বাড়িতে আক্রমণ করেছিল, সেখানে সে হার্ট অ্যাটাক করে সাথে সাথে তিনি মৃত্যুবরণ করে। গত রাত্রে আবার আরেকজনের লাশ পাওয়া গেছে করৈতলীতে, কোরবান আলী নাম। তো এই যে ভারতীয় বন্য হাতির যে আক্রমণ আমাদের এলাকায়, এটা আমরা দেখতে পাচ্ছি গত 2-3 বছর ধরে খুব বেশি, এবং এই আক্রমণের ফলে আমাদের এই সীমান্ত এলাকায় আমাদের হালুয়াঘাটের শান্তিপূর্ণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তাদের জীবন তছনছ হয়ে যাচ্ছে। এই এলাকার মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে। প্রতি রাতে তারা আতঙ্কের মধ্যে থাকে যে কখন এই হাতির আক্রমণ হলো। এর আগেও আমি নিজে এই হাতির পালকে তাড়ানোর জন্য এই করৈতলী পাহাড়ে এসেছিলাম, আপনারা জানেন, অনেকে আমার সাথে ছিলেন সেদিন কুচপাড়াতে। আমরা সেখানে হাতি তাড়িয়েছিও মশাল হাতে নিয়ে, নাকি? তো আমরা যে দল করি, বিএনপি করি, আমাদের শুধু রাজনীতি বক্তৃতার জন্য নয়, আমরা জনগণের পাশে থাকি, জনগণের দুঃখ দুর্দশা বা সুখ দুঃখে তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। এই এলাকার মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে, সে কারণেই কিন্তু আমরা বারবার এই আপনাদের দুঃসংবাদ শুনে বারবারে আমরা ছুটে আসি যে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। তো এর মধ্যে আপনারা দেখেছেন, আমি কিছুদিন আগে ওটা কোন গ্রামে গিয়েছিলাম, তেলিখালী গ্রামে, সেখানেও সিরিঙ্গিপাড়া গ্রামে, সেখানেও আরেকজন এরকম হাতির আক্রমণে মারা গিয়েছিল। তার বাড়িতে গিয়েছি, তার কবর জিয়ারত করেছি, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনার 5 নম্বর গাজীর ভিটা ইউনিয়নে হয়েছে। গবরাকুড়ায় সেদিন গিয়েছিলাম, আমাদের বিএনপির আকবর আলী সাহেবের ছেলে, তিনিও হাতির আক্রমণে মারা গিয়েছে, তার বাড়িতে গিয়েছিলাম। এই যে আমরা যাচ্ছি, একটার পর একটা লাশ পড়ছে, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, সরকার কিন্তু এদিকে কোনো নজর দিচ্ছে না। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এটা আমি বলতে চাই নাই, যে সরকারের অবহেলার কারণে, তাদের উদ্যোগের অভাবের কারণে আজকে আমাদের এই এলাকার একটার পর একটা লাশ পড়ছে, তাও কি বন্য হাতির আক্রমণ। আমাদের যে সীমান্ত, এটা একটা অরক্ষিত সীমান্ত হয়ে গেছে। এখানে একদিকে যেরকম চোরা কারবারি হচ্ছে, আরেকদিকে সেরকম এই ভারতীয় বন্য হাতির পাল এসে আমাদের মানুষের জীবন তছনছ করে দিয়ে যাচ্ছে, মানুষজনকে হত্যা করছে। হাতি এটা তো একটা মানে জন্তু, তাই না? তো এখানে আমি তো, হ্যাঁ, দলবদ্ধ হাতি তারা আসে, ভারত থেকে এটা আসতেছে। যে সরকারের আমরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছি বা করছিলাম, এমনকি মানববন্ধনও করেছি আমি এই দাবিতে, যে ভারতের সাথে আলোচনা করে এই যে ভারতীয় হাতির যে অনুপ্রবেশ, বন্য হাতির যে অনুপ্রবেশ, সেটাকে আপনারা বন্ধ করেন। এই যে একজন মারা যায়, মারা যাওয়ার পরে প্রশাসনের লোকজন আসে, আসার পর 3 লাখ টাকা দেওয়ার আশ্বাস দেয়। একটা মানুষের জীবনের মূল্য কি 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা না। একটা মানুষের জীবন যখন চলে যায়, তার পরিবার বুঝে কি চলে গেল, সারা জীবনের কান্না। তাও তো সে কারণে আমি বলবো 3 লক্ষ টাকা বড় কথা নয়। 3 লক্ষ টাকা দিয়েই আমরা সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি তা মনে করি না। তারপরে এই টাকা অনেকে পায় না। এই টাকার জন্য মানুষ মানে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে যায়। এই যে মন্ডল সাহেবদের মতো লোক, যাদের বাড়িঘর তছনছ হয়ে গেছে, ওনারা কি পাবে? আমার বাড়িটা 4 বার ভাঙছে, আমি আজ পর্যন্ত কিচ্ছু পাইনি। এই যে ওনার বাড়িঘর 4 বার ভেঙেছে, কি পাবে ওনারা? টাকা দিয়ে এটার কোনো আমরা সুরাহা করতে পারবো না। কিন্তু এই হাতির আক্রমণ যাতে না হয়, আর যাতে মন্ডল সাহেবদের মতো কারো বাড়ি তছনছ না হয়, আর যেন গোলাপদের মতো কেউ না মারা যায়, সেই জন্য আমাকে ব্যবস্থা নিতে হবে। একটা সরকারের দায়িত্ব হচ্ছে
পার্শ্ববর্তী দেশের সরকারের সাথে আলোচনা করে সেই দেশ থেকে যে ভারতীয় বন্য হাতি আসছে সেটার বাংলাদেশে অনুপ্রবেশটা বন্ধ করতে হবে। এই পর্যন্ত আমরা দেখলাম না সরকারের পক্ষ থেকে কেউ এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে বা ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে। এরকম উদ্যোগ কি আপনারা দেখেছেন? আপনারাও দেখেননি, আমরাও শুনি নাই। তো সেটা আমরা বলতে চাই, এখানে কোনো রাজনীতি নয়, এটা কোনো রাজনীতির বিষয় নয়, এখানে হচ্ছে মানবিকতার বিষয়, জীবনের বিষয়, জীবন জীবিকার বিষয়। সে কারণে আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করব যে একটা মানুষ মারা গেলেই 3 লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে আমি আমার দায়িত্ব শেষ করব, এটা সরকারের কোনো কাজ হতে পারে না। সরকারের কাজ হলো মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, তার জানমালের নিরাপত্তা দেওয়া, এইটাই হচ্ছে সরকারের কাজ। তো সরকারকে বলবো ওই কাজে আপনি মনোনিবেশ করেন। আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের অবহেলার কারণে, তাদের উদ্যোগের অভাবের কারণে আজকে আমার সীমান্ত এলাকার শান্তিপ্রিয় মানুষ, নিরীহ মানুষ, তারা এই বন্য হাতির আক্রমণের কবলে হয়ে প্রতিদিন মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে এবং তাদের ঘর বাড়ি, তার সম্পদ সব বিনষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার দলের পক্ষ থেকে আমাদের এখানে যারা মৃত্যুবরণ করেছে গত কয়েকদিনে তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তাদের আত্মীয় স্বজন গ্রামবাসীদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি এবং যাদের বাড়ি ঘর তছনছ হয়ে গেছে তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো যে অবশ্যই তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। তাদের বাড়িঘর যেগুলো তছনছ হয়ে গেছে, এইটা একটা সরকারের পক্ষে তৈরি করে দেওয়া কোনো ব্যাপার না। লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে, লুটপাট করে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, কিন্তু আজকে 10,000, 20,000, 50,000 টাকার জন্য মন্ডল সাহেবদের বাড়িঘর এরকম নষ্ট হবে। আপনার নাম? আমার নাম মহরুদ্দিনের বাড়িঘর নষ্ট হয়ে যাবে বা তার সারা জীবন এই অসহায়ত্ব উনি বয়ে বেড়াবে, এটা হতে পারে না। সরকার ইচ্ছা করলেই পারে। কত টাকা চুরি হয়ে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে, কত টাকা চাঁদাবাজির মাধ্যমে চলে যাচ্ছে। এই যে চিনি চোরা কারবারি হয়ে আসতেছে, কত লোক সরকারের এইটার সাথে জড়িত। তো এগুলো বন্ধ করে এই যে যারা আমাদের নিরীহ মানুষ যারা এই ক্ষতির শিকার হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো। সরকার কি তার পকেটের টাকা দিবে? সরকার দিবে আমার টাকা। আমি সরকার যে ট্যাক্স দিই সরকারকে, আপনি যে ট্যাক্স দেন, এই যে এখানে যারা বসে আছেন ওনারা যে সরকারকে যে ট্যাক্স দেয়, ওই ট্যাক্সের টাকাই কিন্তু এই ক্ষতিগ্রস্ত মানুষকে দেওয়া হয়। সেই কারণে আমি বলবো যে সরকারকে বলবো চোখ খুলে তাকানোর জন্য, হাত খুলে এই মানুষদেরকে সহযোগিতা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো। সবার পরে যে জিনিসটা আমি বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে এই তাণ্ডব, এই বন্য হাতির তাণ্ডব, ভারত থেকে আসা বন্য হাতির তাণ্ডব যেন অবিলম্বে বন্ধ করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেন। আপনারা ব্যবস্থা নিচ্ছি করে সময় ক্ষেপণ করছেন আর প্রতিদিন একটার পর একটা লাশ পড়ছে, এটা তো হতে পারে না। আমার সীমান্ত অরক্ষিত, সীমান্ত আমার এখানে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। একদিকে বললাম বিএসএফ এর গুলি করে মানুষ মারছে, আরেকদিকে বন্য হাতির আক্রমণ শিকার হয়ে মানুষ মারা যাচ্ছে, এটা হতে পারে না। আমি অবশ্যই আমার সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আমার দলকেও আমি বলবো এই ব্যাপারে জাতীয় পর্যায়ে বক্তব্য রাখার জন্য। এবং আমি তো প্রতিনিয়ত বলছি, আমি আপনাদের যখনই শুনছি এরকম বন্য হাতির আক্রমণের কথা, আমি ছুটে আসছি, আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এমনকি বিক্ষোভ করেছি, মানববন্ধন করেছি এটা বন্ধ করার জন্য। এরপরেও যদি আরো বেশি কিছু করতে হয় আমি ইনশাল্লাহ আপনাদের জন্য করব। আপনারা জানেন আমরা সরকারে নেই, আমরা বিরোধী দলে আছি। আমরা তো কথা বলে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, করা ছাড়া আমাদের কোনো পথ নাই। আমরা কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো? এটা সম্ভব নয়। আমরা এমনি হামলা মামলায় জর্জরিত। আমি নিজেও প্রায় 3.5 মাস জেল খেটে আসলাম এই গণতন্ত্রের কথা বলতে গিয়ে, নির্বাচনের কথা বলতে গিয়ে জেল খেটে আসলাম। এখানে যারা বসা আছে, আমার পিছনে যারা দাঁড়া আছে, অনেকেই জেল খেটেছে এই আন্দোলনে, অনেকের নামে মিথ্যা মামলা। আমরা অর্থনৈতিকভাবে একদম বিপর্যস্ত হয়ে পড়েছি। তারপরেও আমরা যখনই জনগণের দুর্দশার কথা শুনি, দুঃখের কথা শুনি, তখনই তাদের পাশে যেয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। টাকা বড় কথা নয়, এই যে আমি আসলাম, আমার দলের নেতারা আসলো, এটাই হচ্ছে বড় কথা, এটাই বড় কথা। আমি টাকা দিয়ে আপনাদের মন জয় করতে পারবো না, কিন্তু আপনাদের কথা বলে আপনাদের অধিকার আদায় আমার করার জন্য আমার কাজ করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আরো 2 জায়গায় যারা কোরবান আলী মারা গেছে ওনার বাড়িতে যাব, এখানে গোলাপ মারা গেছে তার বাড়িতেও যাব। আকাশের অবস্থাও ভালো না, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ এসছেন, আমাদের আলামিন চমক 2 নম্বর ইউনিয়নের
নেতা আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উপজেলার এবং ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান এখানে আছেন। এখানে আমাদের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলেন রমজান আলী, আমাদের উপজেলা বিএনপি নেতা, তিনি আছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা হালুয়াঘাট উপজেলা বিএনপির নেতা এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী সাহেব আছেন। আমাদের বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা কমিটির সদস্য এবং আমাদের বর্ষিয়ার নেতা জনাব আসলাম মিয়া বাবুল সাহেব এখানে আছেন। আমাদের আরেকজন বর্ষিয়ার নেতা আমাদের অনল বর্ষী বক্তা, উনি জনগণের সাথে থাকার চেষ্টা করে। আমাদের উত্তর জেলা বিএনপি সদস্য হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ সাহেব এখানে আছেন। এখানে আমাদের উত্তর জেলা যুব দলের সদস্য আমাদের জাকির হোসেন তিনি আছেন, নবী মেম্বার সাহেব আছেন। আমাদের শ্রমিক দলের উপজেলা কমিটির সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি আছেন। আমাদের ছাত্র নেতারাও এখানে আছেন, এই যে পৌর ছাত্র দলের আহ্বায়ক জনি, আমাদের উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অন্তর আকন্দ আছে, এই তায়েব মির্জা আছে, আমাদের পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবির হোসেন আছে, আরাফা আছে, এখানে আরো অনেক নেতৃবৃন্দ, আমি কার নাম বলবো কার নাম বলতে পারবো না, আরো অনেক, আমাদের নাসের আছে আমাদের যুব দলের নেতা, অনেকে আছেন। সকলের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, সহানুভূতি প্রকাশ করছি এবং আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আবারও সরকারের কাছে আমরা দাবি জানাবো এই ভারতীয় হাতির আক্রমণ থেকে আমাদের সীমান্ত এলাকা মানুষকে রক্ষা করার জন্য, যারা মারা গেছে তাদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য, যাদের বাড়িঘর তছনছ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মাত্র 1 মিনিট ভাই, একটু আপ্যায়নের আমাদের যে নেতা কর্মীরা আয়োজন করছে একটু আপ্যায়নের ভাই, আপ্যায়নের ব্যবস্থা করে রাখছে, ফালায় রেখে যাওয়ার তো সুযোগ নেই। যেহেতু আপ্যায়নের একটু টুকটাক ব্যবস্থা করে আচ্ছা, আমরা মন্ডল সাহেবের কাছ থেকে শুনি কিভাবে কি হলো একটু বলেন দেখি। আসসালামু আলাইকুম। দিয়ে রাখো 12টা সাড়ে 12টার মধ্যে আমার বাড়িতে একবারে 40টা হাতে উঠে ওঠার পরে দেয়া আমার কুকুর গায়ে আগাইছে, ওইখানে যখন গাছ ছোলায় তখন আমার কুকুর গেছে আগে শব্দ ভাইয়া। পরে আমি গেছি লাইট লিয়া, ওই কুকুরের ধাওয়া দেখে আবার গেছি লাইট লিয়া, যাই দিয়ে যায় এরকম ভিতরে একবার 40টা হাতে দেখে আমি ফোলাম লেয়া পরে এই জায়গায় এসে পড়ছি। আশা করি তারা সব হেন কত চলাইতেছে, এনে কলা গাছে রাখছে, আবার কতটি ওই জায়গা থেকে ঘর ভাঙতেছে, এনে কতটি নারকেল গাছ ভাঙতেছে, আবার কতটি সবারই গাছ তুলতেছে, কাঠল গাছ খাইতেছে, কাঠল খাইতেছে, এলাইকার কাল ঘরে 8 মণ চাউল আছে, চাউল খাইছে, 10-15 মতো আছে ধান দিয়ে হাইরিয়া। পরে আমার বাড়ির থেকে সকাল 7টার সময় বাড়ির থেকে পরে তারা পাহাড়ে সকাল 7টায় সারাতি আমার বাড়িতে ওই বাড়ি ভাঙ্গে আবার এই ঘরের পিছন দেয়া একটা কেঁচা মারি আকারে ইটি ভাঙ্গে লইয়া পরে ঢুকাইছে। পরে আমি ওই দিক দিয়ে যাইয়া পরে আদ্রা মারাতে পরে ওইটা আবার পশ্চিম নিয়ে গেছে। ধন্যবাদ আমাদের মন্ডল সাহেবকে, এটা আমার পক্ষ থেকে একটু আপনার সহযোগিতা থাকলো, যদি কিছু প্রয়োজন মনে করেন পরে কথা বলবেন। বসুন, বন্ধ করে দাও।